বিয়েবাড়িতে গিয়ে সবাই কোরমা পোলাও খাই আর আমি খেলাম ক্রাশ, তাও আবার আমার ভাইয়ের বউয়ের বোনের উপর। কিভাবে তা না হয় গল্পে বলবো। চলুন এখন গল্প শুরু করা যাক। ভাই রেডি হন নাই কেন এখনো? এই তো রেডি আমি, চল। চলেন। এই বলে আমরা চলে গেলাম গাড়ির কাছে। আমি আর আমার জেঠাতো ভাই মানে যার বিয়ে একটা গাড়িতে বসলাম, সাথে ড্রাইভারও ছিল। ভাই এত খুশি খুশি লাগতেছে কেন আপনাকে? আরে তুই বুঝবি না, আগে বড় হ তারপর বুঝবি। প্রেম করে বিয়ে করতেছেন তো তাই এত খুশি, তাই না? চিন্তা করিয়েন না, আমি কিন্তু আপনার শালিকেই বিয়ে করবো, এই বলে দিলাম। তারপরে দেখা যাবে, আগে তো প্রেম কর। করবো তো। আরো কথা বলতে বলতে বিয়ে বাড়িতে চলে আসলাম। আপনারা সকলেই তো জানেন ইটস করোনা টাইম, করোনা, তাই বিয়েটা তেমন ধুমধাম করে হয় নাই। বাড়ির ভিতরে যেতেই চোখ আটকে গেল একটা মেয়ের দিকে। আমি কখনো পরি দেখি নাই, সেটা দেখার খুব শখ ছিল, কিন্তু মেয়েটাকে দেখে আমার পরি দেখার সম্পূর্ণ শখ মিটে গেছে। চেহারাটা ফর্সা এবং মায়ায় ভরা, পরনে ছিল ছাই কালারের একটা জামা, মাথায় ছিল একটা সাদা হিজাব, হালকা মেকআপ ও ঠোঁটে হালকা লিপস্টিক। দেখতে জাস্ট অসাম। এক দেখাতেই ক্রাশ খেলাম। সে এসে সোজা ভাইয়ের গলায় মালা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। হঠাৎ ভাইয়ের ডাকে ধ্যান ফিরে মেয়েটাকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আর দেখতে পেলাম না। মন খারাপ করে বসে পড়লাম ভাইয়ার পাশে। তখনই একটা মেয়ে কণ্ঠে কেউ বলে উঠল, দোলা ভাই অনেক দূর থেকে এসেছেন, এই শরবতটুকু খেয়ে নেন। আমি উপরে তাকিয়ে দেখি সেই পরীটা, থুক্কু সেই মেয়েটা। আমি আবারও তার দিকে তাকিয়ে রইলাম। তখন বুঝলাম সে কিছুটা বিরক্ত অনুভব করতেছে, তাই আর তার দিকে তাকালাম না। মেয়েটি শরবত দিয়ে চলে গেল। তখন আমি বললাম, ভাইয়া, ও ভাইয়া, এই মেয়েটিকে একটু বলবেন? নাম জেনে তুই কি করবি? না তেমন কিছু না, প্লিজ ভাইয়া বলো না নামটা কি। মেয়েটির নাম মেঘলা আক্তার রিমু। তাই নাকি? ভালো, খুব ভালো। আপনি এইখানে বসেন, আমি ভিতর থেকে ঘুরে আসি। আচ্ছা যা। তখন আমি ভিতরে এসে রিমুকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। তখন হঠাৎ চোখ গেল একটা রুমের দিকে। দেখি এখানে বউকে সাজিয়ে রাখা হয়েছে। ভাবির সাথে কিছু পিক নিয়ে ভাইকে দেখালাম। এরপর বিয়ের সকল কার্যক্রম শেষ হলো। এতক্ষণ ধরে আমার চোখ একজনকেই খুঁজতেছিল, আর সে কেউ না, সে হলো রিমু। শুনেছি বউয়ের সাথে নাকি বউয়ের 2 বোন যাবে, তাতে আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমাকে অবাক করে দিয়ে রিমু এসে বরের পাশে বসলো। সাথে আরেকটা মেয়েও আছে, তার মানে রিমু ভাইয়ার শালি। মনে মনে অনেক খুশি হলাম, কারণ আজকে আমার ক্রাশ আর আমি বিয়ের গাড়িতে করে বাড়িতে যাচ্ছি। বিষয়টা ভাবা যায়। তখন ভাইকে বললাম, ভাই সকালের কথা মনে আছে তো? কি কথা? ওই যে বললাম আমার শ্বশুর বাড়ি আর আপনার শ্বশুর বাড়ি একটাই হবে। তাই নাকি? এরপর নতুন ভাবির সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে আমি রিমুর আশেপাশে ঘুরতে লাগলাম, কোনো কিছু দরকার আছে কিনা, কিছু লাগবে কিনা। তখন রিমু আমাকে বলল, এই যে শুভ ভাইয়া, এদিকে একটু আসেন তো। জি বলুন, কি বলবেন? আপনার সমস্যাটা কি একটু শুনি। কই কোনো সমস্যা নাই তো, আমার আবার কি সমস্যা হবে? যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আপনি আমার আশেপাশে এত ঘোরাঘুরি করতেছেন কেন? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? আছে তো, আপনাকে দেখার কাজ। কি? এই রে, কি বলে ফেললাম? কই কিছু বলি নাই তো। আপনি না বললেন আমাকে দেখার কাজ নাকি আপনার? তো এই কাজটা আপনাকে দিল কে বলুন তো দেখি। আরে বেআইন, এসব বাদ দেন তো। আর আপনার কিছু লাগলে আমাকে বলিয়েন, এখন আমি যাই। রিমুকে কোনো কথা না বলতে দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। যাক বাবা, বড় বাঁচা বাঁচলাম, তা না হলে আজ বাবার মায়ের খেতে হতো আমার। তখন কে জানি পিছন থেকে বলে উঠলো, কিরে শুভ, তুই আবার কি গন্ডগোল করছিস, যার কারণে আমি তোকে মারবো? আমি পিছনে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। কই আমি আবার কি করলাম? তাহলে যে তুই বললি, যাক বাবা বড় বাঁচান বাঁচলাম, তা না হলে আজ বাবার মার খেতে হতো আমার। ওটা কিছু না, তুমি কি আমাকে খুঁজতেছিলে নাকি? রিমু নাকি আমাদের গেমটা দেখার খুব শখ হয়েছে, তুই গিয়ে একটু ঘুরে আয় তো রিমুর সাথে। আমি যাবো? সত্যি? কেন, তুই কি যাবি না রিমুর সাথে? কি বলো বাবা, আমি কি তোমাকে একবারও বলছি আমি যাবো না? আমি গিয়ে রেডি হইতাছি, তুমি গিয়ে রিমুকে গিয়ে বলো রেডি হইতে। তাড়াতাড়ি রেডি হয়ে আয়। জি বাবা। এরপর আমি গিয়ে রেডি হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি নিচে এসে দেখি রিমু বসে আছে, পরনে একটা খয়েরি কালারের লম্বা জামা, সাদা হিজাব, মুখে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক লাগানো। যা দেখে আমি আবার ক্রাশ খেয়েছি রিমুর উপর। আমি হাঁ করে তাকিয়ে আছি রিমুর দিকে। এটা দেখে ভাইয়া বলল, কিরে তুই আর রিমু দেখি একই কালারের জামা পরছস? আরে ভুল করে মিস্টেক করেছি,
আমি কি জানতাম সে খয়েরি কালারের জামা পরেছে? যদি জানতাম তাহলে কি আর খয়েরি কালারের পাঞ্জাবিটা পরতাম? তখন ভাই আমার কানের কাছে এসে বলল, যাই বলিস, তোকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। রাস্তায় সাবধানে চলিস, আর কয়টা প্রপোজ পাস সেটা এসে আমাকে কিন্তু বলবি। আরে ভাইয়া তুমিও না। হইছে, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, এই বলে আমি আর রিমু বেরিয়ে ঘুরতে বের হলাম। সেখানে এমন কিছু হবে যেটা আমি ভাবতেও পারি নাই। রিমু এমন কিছু করলো যেটা দেখে আমি অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছি। আমি আর রিমু রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন হঠাৎ রিমু বলে উঠল, এই শুভ, একটু গাছটার পেছনে চলো তো। কেন? আগে চলো তো সেখানে। এরপর আমি আর রিমু একটা গাছের পিছনে গেলাম। তখন রিমু কাকে জানি কল করছে। তার কথাটা ছিল এই রকম, ওই রাজ, তুমি এখন কই আছো? কি বলো তা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, তো তুমি কি এখন একা আছো নাকি তোমার সাথে আরো কোনো মেয়ে আছে? কি বলো তা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, ভালো। এই বলে আমি আর রিমু চলে গেলাম একটু সামনে। সেখানে একটা ছেলে ও একটা মেয়ে রাস্তার পাশে বসে আছে। রিমু সেখানে গিয়েই ওই ছেলেটার গালে 2টা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, এই তোমার পরীক্ষার পড়া? এই তুই একা একা বসে পড়তেছস? তুমি এখানে কি করো? তুই আর আমাকে তুমি করে বলবি না। আজকে থেকেই আমাদের ব্রেকআপ। তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। তুমি আমার কথাটা একটু শোনো। কি শুনবো তোর কথা? কি শুনবো? এই বলে আরেকটা থাপ্পড় মারলো। তখন রাজের পাশের মেয়েটা বলতে লাগলো, আরে রিমু আপু, তুমি আমার জামাইকে এভাবে মারছো কেন? কি? রাজ তোমার জামাই? গত মাসে আমাদের বিয়ে হয়েছে। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। ये क्या मजाक हो रहा है? কি হলো তোমার আপু? এই বাটপাটটার বউ থাকার পরেও আমার সাথে প্রেম করছে। কি? তুমি রিমু আপুর সাথে প্রেম করছো? এই বলে রাজকে একটা থাপ্পড় মেরে চলে যায়। আমি তো ব্যাককলের মতন তাদের কাহিনী দেখতেছি আর হাসতেছি এবং রাজকে মন থেকে ধন্যবাদ দিতে থাকি, কারণ তার আজকের কাহিনীর জন্যই রিমু আবারও সিঙ্গেল হয়ে গেছে। তখনই রিমু আমাকে ডাক দিল। এই শুভ, এখান থেকে চলো, এখানে থাকতে আমার ভালো লাগতেছে না। এই বলে হাঁটা শুরু করলো। আমি রিমুর চোখের কোণে পানি দেখতে পেলাম। কিছু দূর যাওয়ার পর রিমুকে বললাম, রিমু প্লিজ মন খারাপ করো না, দেখো যা হওয়ার তা হয়ে গেছে। এইটা বলার সাথে সাথে রিমু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রিমু যখন আমাকে জড়িয়ে ধরলো তখন আমার কাছে মনে হতে লাগলো যেন আমার শরীর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে গেছে। আমি নির্বাক হয়ে গেছি। আমি রিমুকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো রিমু, তুমি আর কান্না করো না, যা হওয়ার তা হয়ে গেছে। সে তোমাকে ভালোবাসতো না, তাই তোমার সাথে এই রকম ছলনা করতে পারছে। তুমি প্লিজ কেঁদো না, আর তুমি আবার প্রথম থেকে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো তাকে খুব ভালোবেসেছি, নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম তাকে, আর সে কিনা আমার সাথে। প্লিজ রিমু, কান্না থামাও। দেখো লোকে কি বলবে, তারা তো খারাপ বলবে। তাই বলছি এখন আপাতত ওই দিকটায় চলো, সেখানে গিয়ে না হয় কান্না করবে। এরপর আমি আর রিমু একটা খালি জায়গায় বসলাম। প্রায় 2 ঘন্টা কান্না করার পর তার কান্না থামলো। রিমু, তোমার হয়েছে, এবার তো বাড়িতে চলো, দেখো রাত 8টা বাজে। আচ্ছা চলো। এরপর আমি আর রিমু বাড়িতে চলে আসলাম। রিমুও কিছুটা স্বাভাবিক হয়েছে। এরপর রাতে খাবার খাওয়ার সময় হলো আরেক বিপত্তি। ভাইয়া আমাকে বলল, সুফ, তুই একটু রিমুকে ডেকে আনতো খাওয়ার জন্য। আচ্ছা ভাইয়া। এই বলে রিমুর ঘরের দিকে গেলাম রিমুকে ডাকার জন্য। যেই আমি রিমুর ঘরে ঢুকলাম তখন দেখলাম রিমু তার হাতে ব্লেড দিয়ে একটা আঁচড় দিছে এবং টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে আমার পকেট থেকে রুমাল বের করে রিমুর হাতে পেঁচিয়ে দিলাম যাতে একটু রক্ত পড়া কমে, কিন্তু রক্ত পড়া যেন বন্ধই হচ্ছে না। আমার সাদা রুমালটা রক্তে পুরোটা লাল হয়ে গেছে, আর এই দিকে রিমু কান্না করে যাচ্ছে। আমি রিমুকে ঠাস করে একটা থাপ্পড় মারলাম এবং বললাম, চুপ থাক, এখন এত কান্না কিসের? যে চলে গেছে সে তো গেছে, তার জন্য নিজের জীবন শেষ করা লাগবে নাকি? আমার কথা শুনে রিমু কিছুটা শান্ত হলো। এরপর আমি রিমুকে কোলে তুলে নিচে চলে গিয়ে ভাইয়াকে বললাম, ভাইয়া তাড়াতাড়ি গাড়ি বের করো, রিমুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। কেন, কি হয়েছে? আগে তুমি গাড়িটা বের করো। এরপর আমি আর ভাইয়া মিলে রিমুকে হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পর ডাক্তার রিমুর হাতে সেলাই করে। অনেকখানি কেটে গেছে হাতটা, তাই 5টা সেলাই দেয়, এরপর ব্যান্ডেজ করে দেয়। রাত 12টার দিকে আমরা বাড়ি চলে আসি। বাড়িতে আসার সাথে সাথে সবাই জিজ্ঞেস করতে থাকে কিভাবে কেটেছে। তখন আমি বললাম,
আরে তেমন কিছু না, ব্লেড দিয়ে নখ কাটতে যাই, তখন হাতটা কেটে যায়। কি রে তুই না? ভাইয়া আর কিছু বলতে না দিয়ে ভাবিকে নিয়ে ঘরে চলে যায়। ভাইয়াকে আজ ঘটে যাওয়া সকল কিছু বলে দিয়েছি, তাই ভাইয়া ভাবিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভাবি রিমুকে ভাত দিয়ে যায় খেতে। তারও তো আজ বাসর রাত, সেখানেও তো কিছু নিয়ম আছে, সেগুলো পূরণ করতে ভাবি চলে যায় বাসর ঘরে। তখন রিমু বলল, শুভ, আমার হাত তো কাটা, প্লিজ তুমি আমাকে একটু খাইয়ে দাও না প্লিজ। ওরে আল্লাহ, এই মেয়েকে নিয়ে আমি কি করব কিছুই বুঝতে পারতাছি না। সে নাকি আমার হাতে ভাত খাবে। আমি একটু বিরক্ত হইছি, কারণ এর আগে আমি কাউকে খাইয়ে দেই নাই, তাই তার থেকে বেশি হইছি কারণ আমার ক্রাশ আমার হাতে খেতে চাইছে। তাই তখন রিমু আমাকে ডাক দিল। এই শুভ, কি হলো, খাইয়ে দিবে না? দিচ্ছি। এরপর রিমুকে খাইয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ পর রিমুর খাওয়া শেষ হলো, তখন তাকে পানি খাইয়ে দিতে যাব। তখন দেখি সে তার ডান হাত দিয়ে পানি খাইতেছে। আরে রিমুর তো বাঁ হাত কেটেছিল, আর সে তো ডান হাত দিয়ে সহজেই খেতে পারত। তখন আমি কিছুটা রাগী কণ্ঠে রিমুকে বললাম, এটা কি হলো? কই, কি আবার হবে? তোমার ডান হাতটা তো ভালো, তাহলে তুমি আমার হাতে খেলে কেন? ওমা, তাই তো। এই বলে রিমু একটা হাসি দিল। রিমুর এই হাসি দেখে আমার সমস্ত রাগ চলে গেল। আমি তার হাসি দেখতে লাগলাম। রিমু এটা বুঝতে পেরে হাসিটা বন্ধ করে আমাকে বলল, কি দেখতেছেন এইভাবে? তোমার হাসিটাকে। শুধুই কি হাসি দেখতেছেন নাকি আরো কিছু দেখতেছেন? তোমাকেও দেখতেছি, কত সুন্দর তুমি, সুন্দর তোমার এই হাসিটা, যেটা দেখে 1000 বছর কাটিয়ে দিতে পারবো আমি। তাই নাকি? এই রে, এটা কি বললাম আমি? সে যদি এখন কিছু মনে করে তাহলে তো প্রেম করার আগেই আমার ব্রেকআপ নিশ্চিত। মনে মনে বললাম। কি হলো, চুপ করে আছেন কেন? এটা বাদ দেন, আগে বলেন আপনি আমার হাতে খাবার খেলেন কেন? আপনার হাত তো ঠিকই আছে। আসলে আমার না নিজের হাতে খেতে একদমই ভালো লাগতেছিল না, তাই আমি আপনার হাতে খেলাম। প্লিজ রাগ করিয়েন না, কাল থেকে তো আর খাবো না। কেন খাবে না? বারে, কালকে তো আমরা চলে যাব, তাহলে খাবো কিভাবে? ও তাই তো। আর যদি আপনি চান তাহলে কিন্তু সকালের নাস্তা ও দুপুরের খাবার খেতে পারবো আপনার হাতে। সত্যি? 100% সত্যি। তো এত আপনি আপনি করতেছেন কেন? আমরা তো ফ্রেন্ড হতে পারি, তাই না? আপনি চাইলে আরো কিছু হতে পারি। কি হলো বলেন, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? অবশ্যই। তাহলে নো, আপনি অনলি তুই। আচ্ছা। এই বলে আমি প্লেট রাখতে উঠতে যাব, তখনই ভাবি এসে রিমুকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে রিমুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এই, তোকে কে বলছিল হাত কাটতে? যদি শুভ না দেখতো তখন কি হতো তুই বল? তোর যদি কিছু হতো তাহলে তোর দুলাভাই কি করে আমাদের বাড়িতে মুখ দেখাতো? কি রে, চুপ করে আছিস কেন বল? আপু সরি রে, আসলে আমি তাকে খুব বেশি ভালোবেসেছিলাম, কিন্তু সে তো আমাকে খুব বড় একটা ধোকা দিল। আমি কখনো ভাবতেই পারি নাই সে আমাকে এইভাবে ধোকা দিবে। তাই বলে কি তোকে মরতে হবে? তখন আমার মাথা একটুও কাজ করতেছিল না, তাই এরকম একটা ভুল পদক্ষেপ নিয়েছি। ভাবি, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আর কথা বলে কি হবে? বাদ দেন তো। আর আপনি কি এখন ভাইয়ার কাছে যান? আর আজকে আপনাদের জীবনের সুখের দিন, এই দিনে কি কেউ কান্না করে? আর এমনিতে এখন রাত প্রায় 1:30 বাজতে চললো, কাল সকালে আবার উঠতে হবে তো। আচ্ছা যাচ্ছি। এরপর ভাবি চলে গেল, কিন্তু রিমু কান্না করেই যাচ্ছে, যেটা আমার মোটেও সহ্য হচ্ছে না। তাই আমি আবার রিমুর পাশে গিয়ে বসলাম এবং বলতে শুরু করলাম, এই তুমি এইভাবে কান্না করতেছো কেন? যা হওয়ার হয়ে গেছে, তুমি এখন ঘুমাও। আমার ঘুম আসছে না। আমি মাথায় হাত বুলিয়ে দেই। দাও। আমি রিমুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর রিমুর মুখের দিকে তাকিয়ে আছি। তার চেহারাটা কত মায়াবী। এই মায়াবী কন্যাকে যদি আমার বউ হিসেবে পেতাম তাহলে খুব ভালোবাসতাম তাকে, কিন্তু সে কি কখনো আমাকে